আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি, দলীয় বিবেচনায় করা কেন্দ্র বাতিলের দাবি। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই সরকারের, ফেব্রুয়ারিতেই নির্বাচন। বিশ্বমানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের, উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। শিক্ষার্থীদের সুবিধায় বাড়ানো হয়েছে সময়। এবং পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট, প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় বিএনপি। অতীতে রাজনৈতিক বিবেচনায় যেসব ভোট কেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানিয়েছেন। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। এ সময় নানা স্লোগানে মুখরিত হয় চারপাশ। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি জানান, গেল ১.৫ দশকের নির্বাচনে ভোট কেন্দ্রগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো বাতিল করে ভোটার বান্ধব কেন্দ্র নির্ধারণের দাবি জানান রিজভী। ফ্যাসিবাদের আমলের ভোট কেন্দ্রগুলো ছিল, এইটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোড ম্যাপ দেবে, তো আমরা দেখি তারা কি রোড ম্যাপ দেয়। আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সংযত আচরণ করতে দলের নেতাকর্মীদের তাগিদ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই নির্বাচনে আমাদের তো জনগণের কাছে যেতে হবে, ভোটটা তো তারা দেবে। আমাদের কারো যে কোনো পর্যায়ের যে কোনো নেতা বা কর্মীর আচরণে যদি জনগণ অসন্তুষ্ট হয় তাহলে ক্ষতিগ্রস্ত তো দল হবে। নিজেরা তো এই কাজ করবেনই না, অন্য কেউ করলে সেটাকে বাধা দিবেন, আর না হলে অনভিপ্রেত সিচুয়েশন হতে পারে। ৫৩ বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকের প্রতি দায়বদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। দেশে অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই উল্লেখ করে কাঙ্ক্ষিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে দলটির সমাবেশে তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নির্বাচনের আগেই হতে হবে। সংস্কার ও বিচার দৃশ্যমান না হলেও জাতীয় নির্বাচনের সময় ঘোষণায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন আমির। দেশে বেশিরভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে রয়েছে জানিয়ে দায়িত্বশীলরা কেন বিষয়টি আমলে নিচ্ছেন না এমন প্রশ্ন তোলেন রেজাউল করিম। নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই সনদ আইনি তার স্বীকৃতি দিতে হবে। যদি জুলাই সনদ আইনি স্বীকৃতি না হয় তারা ক্ষমতায় আসবে, 2 বছরে তারা পাশ করিয়ে নেবে। এটা হইলে গ্রাম্য কথা আছে, গুড়ে বালি। সুন্দর পরিবেশ তৈরির জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, এই দাবিতে আজকে আমাদের এই প্রোগ্রাম। এখন আমরা মিছিল করব, জানাবো। এরপরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উচুকি সেটা আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়ছি না। নির্বাচন পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। দুপুরে সচিবালয়ে উপদেষ্টা আরো বলেন, গুণগত পরিবর্তন হয়নি বলেই রাজনৈতিক সুরে কথা বলছে দলগুলো। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ ঘোষণা দেন। বলেন, আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক পর্যবেক্ষক দল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। বিভিন্ন সময়ে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে জোটটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কমিশনে আসে ইইউ প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরো সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। We'll be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections, and of course here also voter education. And here, as the European Union, we are determined to empower our partner. The European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মাসে একটি বিশেষজ্ঞ দল আসবে বাংলাদেশে। মিলার জানান, ইইউ প্রত্যাশা করে বাংলাদেশে আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Context is right for us to deploy an election observation mission here in your country. So we are looking at feasibility and we are looking at the advisability. এর আগে গত 16 মার্চ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন। অষ্টম দিনের মতো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। এদিন পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর প্যানেল প্রতিরোধ পর্ষদ। আর মনোনয়ন ফর্ম জমা দিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। কারণ চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই মনোনয়ন ফর্ম বিতরণের সময় বাড়ানো হয়েছে উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার দাবি করেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানোর ফলে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফরম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক প্রার্থী। তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। খেলার মাঠগুলোকে উন্নততর করার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ তৈরি করা ক্যাম্পাসে। ফরম জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ছাত্র সংগঠনের প্রতি বিশেষ দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আর প্যানেল ঘোষণা না হলেও এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি 40,000 সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, নারী শিক্ষার্থীদের পক্ষে। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমোল্লার বসুকে জিএস ও জাবির আহমেদ জুবেলকে এজিএস প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। ৭১-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব। কোনো অসঙ্গতি আর লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা। লেভেল প্লেইং ফিল্ড এখনো বর্তমান, আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ভোট। প্রকাশ্যে হরিরুটের পর চাইলেও কি আগের রূপে ফেরানো সম্ভব ভোলাগঞ্জের সাদা পাথর? পাথর পুনঃস্থাপনে যেমন ধীরগতি রয়েছে, তেমনি কতটা টেকসই হবে তা নিয়েও আছে সংশয়। পরিবেশ কর্মীরা মনে করেন কৃত্রিম উপায়ে ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতিই পারে নৈসর্গিক সৌন্দর্যের ভোলাগঞ্জ সাদা পাথরকে স্বরূপে ফেরাতে। আর সেজন্য অপেক্ষায় থাকতে হবে কোনো এক ঢলে উজান থেকে আসা পাথরের। সিলেট থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসাইন। সিলেটের বিভিন্ন জায়গায় এসে যেটি দেখা যাচ্ছে, এরকম নানা উপায়ে লুকিয়ে রাখা হচ্ছে অতি মূল্যবান
সাদা পাথর। ধারণা করা হচ্ছে এই পাথরগুলি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে নিয়ে আসে। আসছে কবে এইসব পাথর কই থেকে আসছে জানেন না ভাই। আইসা সকালে দেখছি এই জায়গায় পাথর। আমরা দেখছি না। সিলেটের গ্রামেগঞ্জে পথের ধারে ঝুমঝাড়ে পাথর আর পাথর, কোথাও মাটি খুঁড়ে কোথাও পাতা সরিয়ে মিলছে লুটপাটের পর লুকিয়ে রাখা মূল্যবান এই খনিজ সম্পদ। এত এত পাথর কিভাবে এলো লোকালয়ে তা নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। অবশ্য কারো কারো দাবি রাতের আঁধারে ফেলে রাখা হয় এসব পাথর। এই যে এগুলো কবে আনছে কবে এইসব পাথর? আমরা কইতে পারি না, আমরা বাড়ি করে থাকি না। এগুলো কবে আসছে? সে হইতো আর আমরা কারা ফেলাইতে পারে আপনাদের কি মনে হয়? আমরা তো জানি না এইসব, আমরা তো পাথর ব্যবসার লগে জড়িত না। এটা তো রাতের বেলা ফেলাইছে, কেউ দেখছে না, ঘুমের ঘরে আনিয়া কটার সময় ফেলাইছে। লুটপাটের পাথরের খোঁজে চলছে প্রশাসনের টানা অভিযান। উদ্ধারের পর ভোলাগঞ্জের সাদা পাথর ফেলা হচ্ছে আগের জায়গায়। তবে সে গতিও অতি মন্থর। 1.5 কোটি ঘনফুটের বেশি পাথর লুটের বিপরীতে সোমবার পর্যন্ত সন্ধান মিলেছে মাত্র 4 লাখ ঘনফুট, আর পুনঃস্থাপন এখনও 1000 ঘনফুটের ঘরে। কিন্তু পাথর পুনঃস্থাপনের এই উদ্যোগ টেকসই হবে কতটা? পরিবেশ কর্মীরা বলছেন এ উপায়ে চাইলেও ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব নয়। কেবল প্রকৃতি পারে এর সমাধান দিতে। নতুন একটা শব্দ আসলে আবিষ্কার হয়েছে, পাথর প্রতিস্থাপন। আমরা আসলে কখনো এই শব্দের সাথে পরিচিত ছিলাম না। অবশ্যই আমাদের প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে হবে যে আবার কখন পাথর আসবে। প্রতি বছর ঢলে কিন্তু পাথর আসে না, পাথর আসে কোনো কোনো বছর, যেমন 1990 সালে ঢলে খুব বেশি পাথর এখানে এসেছিল। সো আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু সেই অপেক্ষা কি আসলেই সুফল বয়ে আনবে কিনা? প্রকৃতিগতভাবে পাথর এত তাড়াতাড়ি তো আসবে না। এমনকি প্রতিস্থাপনের কাজ দায়সারা গোছের হলে সেটিও হতে পারে আরেক বিপদের কারণ। এই পাথরটা আর কতদিন এখানে রাখাও যাবে সেটা একটা বিষয়, এবং যদি রাখাও যায় এটা আসলে মানুষের জন্য আরো বিপজ্জনক হয় কিনা। কারণ এই পাথরটা কিন্তু মাটির সাথে বা বালির সাথে এভাবে মিশবে না, কারণ আপনি ফেলে দিলেন এটা সে তার নিজের মতো করে জায়গা নিতে পারবে না, এটা সময় লাগবে। সোমবার সিলেটের জেলা প্রশাসকের পদ হারানোর আগে শের মাহবুব মুরাদ সময় সংবাদকে জানান বিশেষজ্ঞদের পরামর্শে নেওয়া হবে পদক্ষেপ। প্রতিস্থাপনের কাজটা সেটা আসলে একেবারে সমগতিতে এগিয়ে চলছে। এটা একটা সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়। সবসময় একরকম পেস দেখা যাবে না। যেভাবে এটা রিপ্লেস করা হচ্ছে তাতে আসলে পূর্বের রূপে ফিরে আসবে কিনা সেজন্য বিশেষজ্ঞের মতামত দরকার। আমরা বিশেষজ্ঞদের সাথেও যোগাযোগ করব, তাদের সাথে আমরা কথা বলব। তবে পাথর প্রতিস্থাপন যেন অর্থলুটের আরেক প্রকল্পে রূপ না নেয় এ ব্যাপারেও সতর্ক করছেন অনেকে। পাথর, মেঘ, পাহাড় আর জলধারা একসঙ্গে এত সব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে থাকেন সিলেটের ভোলাগঞ্জে। যদিও পাথর লুটের ঘটনায় সৌন্দর্যহানি হয়েছে দেশের অন্যতম এই পর্যটন কেন্দ্রের, কিন্তু প্রশাসনের উদ্যোগে আসলেই কি ভোলাগঞ্জকে আগের রূপে ফেরানো সম্ভব, নাকি তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে? সামনে আসছে এমন সব প্রশ্ন।